আসসালামু আলাইকুম। র্যাবিপ্রাজল মাস্টার ক্লাস টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইনটু সেল সাকসেস আজকের সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা র্যাবিপ্রাজল নিয়ে আলোচনা করব এবং আজকের সেশনটি অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আশা করি আপনারা সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অবশ্যই দেখবেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেয়ার করব এবং রেফারেন্সও আমরা শেয়ার করব। চলুন আজকের সেশনটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটা হলো র্যাবিপ্রাজল, এটা জেনেরিক এবং ব্র্যান্ড ইনফরমেশন। তো প্রথমে আমরা যদি দেখি যে র্যাবিপ্রাজল নামটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, জেনেরিক নেম। র্যাবিপ্রাজল এটা হচ্ছে জেনেরিক নেম, টাইপিক্যালি এটা সোডিয়াম সল্ট হিসেবে আসলে মূলত থাকে। তো র্যাবিপ্রাজল এটা হচ্ছে জেনেরিক নেম। আমরা যে ব্র্যান্ডটাকে ফোকাস করে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড R20 ট্যাবলেট। ওকে, তাহলে R20 ট্যাবলেট হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, এটা জেনেরিক নেম হচ্ছে র্যাবিপ্রাজল। এবং এটা সাধারণত আমাদের যে ডোসেস ফর্মটা এটা সাধারণত ট্যাবলেট, আমরা 20 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে কথাবার্তা বলবো। বাট মার্কেটে এটা ট্যাবলেট এবং ক্যাপসুল দুই ফর্মেই কিন্তু এটা পাওয়া যায়। এবং এটার যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সাধারণত এটা ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মুখে খাবার যোগ্য একটি ঔষধ র্যাবিপ্রাজল। তো এই আমরা এতক্ষণ জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম নিয়ে আলোচনা করলাম এবং ডোসেস ফর্ম এবং ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করব। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে এই প্রোডাক্টে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব। এখন আমরা যদি দেখি যে ক্লাসিফিকেশন এবং ফার্মাকোলজিক্যাল ক্যাটাগরি যদি আমরা দেখি, তাহলে এটা কোন ক্লাসের, কোন থেরাপিউটিক ক্লাসের ড্রাগ অথবা কোন গ্রুপের এটা ড্রাগ। তো আমরা যদি ড্রাগ ক্লাস দেখি তাহলে র্যাবিপ্রাজলকে বলা হচ্ছে এটা একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে এটা পিপিআই, সংক্ষেপে এটাকে বলা হচ্ছে পিপিআই। পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে এই যে র্যাবিপ্রাজল ইজ অ্যান অ্যাসিড সাপ্রেশন মেডিকেশন দ্যাট ব্লকস দ্য হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প অথবা এনজাইম ইন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। তাহলে এটা হচ্ছে একটা প্রোটন পাম্প ইনহিবিটর। এটা কি করে? এটা হচ্ছে যে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, যে আমাদের যে স্টোমাকের যে প্যারাইটাল সেল আছে, এই প্যারাইটাল সেলের যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম অথবা এখানে যে একটা প্রোটন পাম্প আছে, এই প্রোটন পাম্পের অ্যাক্টিভিটিটাকে কি করে? এটা ইনহিবিট করে। তাহলে কিন্তু আপনার প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় না। তো এই কাজটাই মূলত র্যাবিপ্রাজল করে থাকে। এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু ডিটেল আলোচনা করব। তাহলে আমরা দেখি যে এটা যদি আমরা যদি বলি যে কোন গ্রুপের ড্রাগ, তাহলে এটা হচ্ছে একটা প্রোটন পাম্প ইনহিবিটর। ওকে, থেরাপিউটিক ক্লাস বললেও কিন্তু আমরা বিষয়টা এরকমই বলবো, এটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। এখন এটার যে ক্যাটাগরি বলি, তাহলে এটা আসলে কোন ফার্মাকোলজিক্যাল ক্যাটাগরি বললে তাহলে কোন ক্যাটাগরি হিসেবে এটাকে আমরা এক্সপ্লেন করব, ওকে, অথবা আমরা বুঝবো। সেটা হচ্ছে এটাকে আমরা বলা হচ্ছে অ্যান্টি আলসার এজেন্ট, সংক্ষেপে এটাকে আমরা বলি অ্যান্টি আলসিরেন্ট, অথবা এটাকে বলা যাচ্ছে অ্যান্টি সিক্রেটরি এজেন্টও বলা যায়। ওকে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে কন্ট্রোল করে, দ্যাটস অ্যান্টি সিক্রেটরি এজেন্টও বলা যায়। অথবা এটাকে বলা যায় অ্যান্টি আলসার এজেন্ট, যেহেতু পেপটিক আলসার অথবা ডিউডেনাল আলসার হলে আপনার এই ওষুধটা সাধারণত সেবন করা হয় অথবা প্রেসক্রিপশন করা, দ্যাটস এটাকে অ্যান্টি আলসার এজেন্ট হিসেবে বলা যায়। তাহলে এটা হচ্ছে অ্যান্টি আলসার এজেন্ট ইউজড ফর পেপটিক আলসার। যদি স্টোমাকে পেপটিক আলসার হয় তাহলে পেপটিক আলসার পেশেন্টকে চিকিৎসকরা, ডাক্তার সাধারণত র্যাবিপ্রাজলটা প্রেসক্রিপশন করে দেয়। দ্যাটস এটা পেপটিক আলসার হলে র্যাবিপ্রাজলটা প্রেসক্রিপশন করা হয়, এটা সেবনযোগ্য। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে আমরা বলি GERD, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তাহলে GERD হলো কিন্তু আমাদের দেশে ডাক্তাররা র্যাবিপ্রাজল প্রেসক্রিপশন করে দেয়। এবং পেপটিক আলসার এবং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এগুলোতেও কিন্তু USA FDA অ্যাপ্রুভড ইন্ডিকেশন ফর র্যাবিপ্রাজল। এছাড়াও রয়েছে হলো আপনার আদার কিছু রিলেটেড কন্ডিশনের জন্য, যেমন জোলিঞ্জার এলিসন সিনড্রোম, হাইপার অ্যাসিডিটি, এই ধরনের ইন্ডিকেশনও কিন্তু র্যাবিপ্রাজলটা প্রেসক্রিপশন করা হয়। ওকে, তো আমরা এই বিষয়ে আরও ডিটেল আলোচনা করবো, আমরা আরও ছবি সহ পিকচার সহ এই বিষয়গুলি আরও দেখব। এখন আমরা যদি এই ওষুধটার মোড অফ অ্যাকশান, মেকানিজম অফ অ্যাকশান দেখি, অর্থাৎ এই ওষুধটার ফার্মাকোলজি দেখি যে বডিতে ওষুধটা আসলে কীভাবে, কোথায় কীভাবে কাজ করে, এই বিষয়টা আমরা সুন্দর করে আলোচনা করব। আমি এটা আসলে ব্যাখ্যাও করব, ছবিও দেখাবো। তাহলে আমরা এখন আলোচনা করব যে এই ওষুধটা আমরা মুখ দিয়ে সেবন করলাম, তাহলে এটাকে বলে ড্রাগ অ্যান্টি। র্যাবিপ্রাজল এন্টার্স গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। আমরা মুখে যখন ট্যাবলেটটা খেলাম, ট্যাবলেটটা খাওয়ার পর ট্যাবলেটটা আমাদের স্টোমাকে গেল, স্টোমাকে যাওয়ার পরে এই ট্যাবলেটটা কিন্তু আমাদের কোথায় যাবে? ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে যাবে। সেখান থেকে ওষুধটা কিন্তু অ্যাবজর্ব হয়ে কি হবে? আমাদের ব্লাডে যাবে, ব্লাড থেকে কিন্তু গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে আসবে। তাহলে অ্যাবজর্পশন হওয়ার পরে র্যাবিপ্রাজল কি হবে? অ্যাবজর্পশন হওয়ার পরে ব্লাডে আসবে, ব্লাড থেকে কি হবে? ড্রাগ অ্যান্ড গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে আসবে। এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলটা আসলে থাকে স্টোমাকে থাকে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। তাহলে ইরিভার্সিবলি
ব্লকস হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম। ওই প্যারাইটাল সেলের যে প্রোটন পাম্প সেখানে আসলে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম আছে, সেই এনজাইমের সাথে কিন্তু এটা ইরিভার্সিবলি কী করে বাইন্ড করে। রেজাল্টটা কী হয়? রেজাল্ট হলো অ্যাসিড সাপ্রেশন, রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন সিগনিফিক্যান্টলি। তাহলে র্যাবিপ্রাজল ট্যাবলেটটা খাওয়ার পরে সেটা স্টোমাকে যাবে, ইন্টেস্টাইনে যাবে, সেখান থেকে অ্যাবজর্পশন হয়ে ওষুধটা চলে যাবে কোথায়? ব্লাডে, ব্লাড থেকে প্যারাইটাল সেলে। ক্লিনিক্যাল বেনিফিটটা কী হবে? ক্লিনিক্যাল প্রমোটস আলসার হিলিং অ্যান্ড জিআরডি রিলিফ। তাহলে কোনো পেশেন্টের যদি পেপটিক আলসার হয়, হাইপার অ্যাসিডিটি হয়, জিআরডি হয়, ওই পেশেন্ট যদি র্যাবিপ্রাজল ট্যাবলেট সেবন করে, তাহলে র্যাবিপ্রাজল ট্যাবলেটটা সেবন করার পরে স্টোমাকে যাবে, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যাবে, স্মল ইন্টেস্টাইন থেকে সেটা অ্যাবজর্ব হয়ে ব্লাডে যাবে, ব্লাড থেকে স্টোমাকের প্যারাইটাল সেলসে আসবে, প্যারাইটাল সেলসে যাওয়ার পরে র্যাবিপ্রাজল ট্যাবলেট প্রোটন পাম্পকে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে বাইন্ড করে প্রোটন পাম্পকে ব্লক করবে। প্রোটন পাম্প যখন ব্লক হয়ে যাবে, প্রোটন পাম্পের অ্যাক্টিভিটি যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু রিডিউসেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন সিগনিফিক্যান্টলি। অর্থাৎ প্যারাইটাল সেলতে কিন্তু হাইড্রোক্লোরিসের সিক্রেশনটা কিন্তু এটা কমে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে পারে। ওকে, সো প্রমোটস কী হবে? আলসার হিলিং। তাহলে এই কন্ডিশন যদি স্টোমাকে থাকে, তাহলে স্টোমাকে যদি কোনো আলসার হয় সেটা কিন্তু আস্তে আস্তে হিলিং হবে, এবং এই হিলিংয়ের যে প্রক্রিয়াটা এটা অটোমেটিক হবে বডিতে। ওকে, তাহলে হিলিং হওয়ার জন্য কিন্তু স্টোমাকে যে এক্সেসিভ সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডের সিক্রেশনটা কিন্তু কন্ট্রোল করতে হবে। তো ওষুধ খাওয়ার পরে, র্যাবিপ্রাজল ট্যাবলেট খাওয়ার পরে কিন্তু দীর্ঘদিন ধরে এই অ্যাসিড সিক্রেশনটা কিন্তু কন্ট্রোল হবে, কন্ট্রোল থাকবে, তখনই কিন্তু আলসার হিলিং হবে। এবং কোনো পেশেন্টের যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে পেশেন্টের কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পেশেন্টের কিন্তু সাইন সিমটমটা চলে যাবে এবং ইমপ্রুভমেন্ট হবে। ওকে, তাহলে অ্যান্টি কোটেড ফর্মুলেশন প্রোটেক্টস দ্য ড্রাগ ফ্রম স্টোমাক অ্যাসিড আপনার ডিগ্রেডেশন। এই ট্যাবলেটটা আসলে অ্যান্টি কোটেড ট্যাবলেট। তাহলে অ্যান্টি কোটেড ট্যাবলেট হওয়ার কারণে, অর্থাৎ কোর ট্যাবলেটের উপর একটা আবরণ থাকে, অ্যান্টি কোটিং থাকে, সেটা হওয়ার কারণে ট্যাবলেটটা খাওয়ার পর যখন স্টোমাকে যাবে, স্টোমাকের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিডটা আসলে ট্যাবলেটটাকে কোনো ধরনের ডিগ্রেডেড করতে পারে না, অর্থাৎ ট্যাবলেটের কোনো ক্ষতি করতে পারে না। তখন স্টোমাক পাস করে ট্যাবলেটটা যখন ইন্টেস্টাইনে যাবে, স্মল ইন্টেস্টাইনে, সেখানে কিন্তু ট্যাবলেটটা ডিগ্রেডেড করবে, ডিজলভ হয়ে সেটা কিন্তু অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসবে। সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যান্টি কোটেড ফর্মুলেশন প্রোটেক্টস দ্য ড্রাগ ফ্রম স্টোমাক অ্যাসিড ডিগ্রেডেশন এনশিওরিং ইফেক্টিভ অ্যাসিড সাপ্রেশন। তাহলে ট্যাবলেটটা যদি ঠিক থাকে, তাহলে ট্যাবলেটটা কিন্তু স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড ট্যাবলেটের কোনো ক্ষতি করতে পারবে না। ট্যাবলেটটা স্টোমাক বাইপাস করে স্মল ইন্টেস্টাইনে যাবে, সেখানে সেটা ডিসইন্টিগ্রেশন ডিজলিউশন হয়ে র্যাবিপ্রাজলটা ব্লাডে আসবে, ব্লাড থেকে কিন্তু সেটা স্টোমাকের প্যারাইটাল সেলসে যাবে, প্যারাইটাল সেলসে যেয়ে কিন্তু সে পরে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে রিভার্সিবলি বাইন্ড করে প্রোটন পাম্পকে ব্লক করবে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে। দিস ইজ দ্য মোড অফ অ্যাকশন। ওকে, এখন এই মোড অফ অ্যাকশনকে যদি আমরা এবার ছবির মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়। প্রথমে আমরা এখানে চলে আসি, ওকে, পরে আমরা এখানে যাব। প্রথমে দেখেন অ্যাবজর্পশন, র্যাবিপ্রাজল ইজ টেকেন ওরালি অ্যান্ড অ্যাবজর্বড ইন দ্য স্মল ইন্টেস্টাইন। যেটা আমি আগেই বলেছি যে র্যাবিপ্রাজল ট্যাবলেটটা ওরালি খাওয়ার পরে স্মল ইন্টেস্টাইনে যে এটা অ্যাবজর্বড হবে, অর্থাৎ বডি এটা ব্লাডে আসবে, একদমই স্মল ইন্টেস্টাইন থেকে সেল টিস্যু হয়ে এটা ব্লাডে চলে আসবে। ওকে, এটা হলো অ্যাবজর্পশন। অ্যাক্টিভেশন, কোথায় যায় এটা আসলে অ্যাক্টিভ হবে? ইট রিচেস দ্য প্যারাইটাল সেল ইন দ্য স্টোমাক অ্যান্ড ইজ ইনঅ্যাক্টিভেটেড ইন দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট। ওকে, তাহলে অ্যাবজর্পশন হওয়ার পরে এই র্যাবিপ্রাজল ট্যাবলেটটা চলে যাবে স্টোমাকের প্যারাইটাল সেলসে, এবং সেখানে যে এটা আসলে অ্যাসিডিক এনভায়রনমেন্টে এটা অ্যাক্টিভ হবে। এখন বাইন্ডিং দেখেন এটা কিভাবে বাইন্ড করবে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে। দ্য অ্যাক্টিভ ফর্ম বাইন্ডস ইরিভার্সিবলি টু দ্য হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম। তাহলে অ্যাক্টিভ পার্ট অফ র্যাবিপ্রাজল ইরিভার্সিবলি বাইন্ড উইথ হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম। এই যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে বাইন্ড করবে, বাইন্ড অন দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। তাহলে স্টোমাকের গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম রয়েছে, সেই এনজাইমের সাথে ইরিভার্সিবলি বাইন্ড করবে কে? র্যাবিপ্রাজল। তাহলে কী হবে? রেজাল্ট কী হবে? বাইন্ড করলে রেজাল্ট কী? রেজাল্টটা হচ্ছে ইনহিবিশন। সেটা কি? দিস ব্লকস দ্য ফাইনাল স্টেপ অফ অ্যাসিড সিক্রেশন রিডিউসিং গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন। যখনই র্যাবিপ্রাজলটা
প্যারাইটাল সেলের হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে বাইন্ড করে তখন অ্যাসিড সিক্রেশনের যে ফাইনাল স্টেপ সেটা বন্ধ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট রিডিউসিং গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন, তখন স্টোমাকের টোটাল স্টোমাকের অ্যাসিড প্রোডাকশনটা কি হয়, বন্ধ হয়ে যায়, এটা নিয়ন্ত্রিত হয়ে যায়। ওকে, এবং রেবিপ্রাজল ট্যাবলেট খাওয়ার পর এই ঘটনাটা আসলে কয় ঘন্টা ধরে ঘটে, ডিউরেশনটা কি সেটা বলা হচ্ছে। অ্যাসিড সিক্রেশন রিজিউম অনলি আফটার নিউ প্রোটন পাম্পস আর মেড, টেক্স অ্যাবাউট 20 to 48 আওয়ার্স। তাহলে এই যে একটা ট্যাবলেট খাওয়ার পর দীর্ঘ সময় ধরে স্টোমাকে অ্যাসিড সিক্রেশনটা বন্ধ থাকে, তাহলে এই অ্যাসিড সিক্রেশনটা আবার কখন শুরু হবে সেটা বলা হচ্ছে। কখন শুরু হবে, যখন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে নতুন কোনো প্রোটন পাম্প তৈরি হবে, সেই প্রোটন পাম্প আবার অ্যাসিড সিক্রেশন করবে। এই ঘটনাটা ঘটতে নতুন প্রোটন পাম্প তৈরি হতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো এটার একটা বেনিফিটও রয়েছে, এটার আবার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে যে যদি স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন না হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। বাট যাদের হাইপার অ্যাসিডিটি আছে, পেপটিক আলসার আছে, তাদের জন্য আবার এটা বেনিফিট, কারণ তাদের স্টোমাকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে। তো সেটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু রেবিপ্রাজল ট্যাবলেট অথবা প্রোটন পাম্প ইনহিবিটর এই ট্যাবলেটগুলো কিন্তু সেবন করা হয়। তাহলে আমরা এই স্টেপে দেখলাম যে কিভাবে ড্রাগটা অ্যাবজর্পশন হচ্ছে, কোথায় অ্যাক্টিভেশন হচ্ছে, কিভাবে বাইন্ড করে এবং কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের প্রক্রিয়াটাকে ইনহিবিট করে, এবং কিভাবে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আবার কিভাবে রিজিউম হয়, কিভাবে শুরু হয়, সেটা আমরা আবার কিন্তু এখানে দেখলাম। এবার আমরা যদি ছবিতে দেখি, দেখেন ছবিতে দেখেন একই জিনিস অ্যাবজর্পশন। রেবিপ্রাজল ইজ টেকেন ওরালি অ্যান্ড অ্যাবজর্বড ইন দ্য স্মল ইন্টেস্টাইন, যেটা আমি বলেছি বারবার। রেবিপ্রাজল আমরা মুখে ট্যাবলেট খাবো, এটা অ্যাবজর্পশন হবে কোথায়, স্মল ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইন, এটা হলো স্টোমাক, এটা হলো স্মল ইন্টেস্টাইনে, এটা অ্যাবজর্পশন হবে। ওকে, তাহলে সেখান থেকে এরপর ট্রান্সপোর্ট, ইট এন্টার্স দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড রিচেস দ্য প্যারাইটাল সেল অফ দ্য স্টোমাক লাইনিং। স্টোমাকের যে লেয়ার, আবরণটা, এই আবরণের মধ্যে স্টোমাকের যে পার্টটা, স্টোমাকের এই লেয়ারের মধ্যে রয়েছে কিন্তু গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে কিন্তু ব্লাড থেকে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে যাবে, সেখানে আছে কিন্তু এই প্যারাইটাল সেলে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম, এই যে এখানে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম। তাহলে রেবিপ্রাজল দ্য অ্যাক্টিভ ফ্রম ইরিভার্সিবলি বাইন্ড টু দ্য হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম অন দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। রেবিপ্রাজল গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে কি ব্লকস দ্য ফাইনাল স্টেপ অফ অ্যাসিড সিক্রেশন। অ্যাসিড সিক্রেশনের যে ফাইনাল স্টেপটাকে কিন্তু ব্লক করে দেয়, রিডিউসিং বোথ ভেজাল অ্যান্ড স্টিমুলেটেড গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। তাহলে ভেজাল অ্যান্ড স্টিমুলেটেড গ্যাস্ট্রিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের পুরো প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যায়, এবং এই ঘটনাটা 24 থেকে 48 ঘন্টা মানে ডিউরেশন। অ্যাসিড সিক্রেশন রিজিউম অনলি আফটার নিউ প্রোটন পাম্প ইনহিবিটরস আর সিনথেসাইজ টাইপিক্যালি আফটার 40 to 48 আওয়ার্স। তাহলে ঘটনাটা কিন্তু এভাবে ঘটে, পুনরায় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, কারণ তখন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে নতুন প্রোটন পাম্প তৈরি হয়, এবং এই নতুন প্রোটন পাম্প থেকে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। এখানে একটা বিষয় বোঝার জন্য আমি বলে দিচ্ছি, অনেকের ধারণা হইতে পারে যে প্রোটন পাম্প ইনহিবিটর খেলে কি পার্মানেন্টলি এই আপনার প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বন্ধ হয়ে যাবে, না। ড্রাগের অ্যাকশন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বন্ধ হবে, কিন্তু গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে আবার কিন্তু নতুন প্রোটন পাম্প তৈরি হবে, এবং এই নতুন প্রোটন পাম্প তৈরি হয়ে কিন্তু আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে, এবং এই যে নতুন প্রোটন পাম্প তৈরি হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হওয়ার প্রক্রিয়াটা 24 থেকে 48 ঘন্টা সময়ের মধ্যে হয়। তার আগে কিন্তু বডিতে পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটরগুলি বডিতে কাজ করে এবং অ্যাসিড সিক্রেশনকে নিয়ন্ত্রণ করে। ওকে, এখন আমরা যদি রেবিপ্রাজল ট্যাবলেটের ফার্মাকোকাইনেটিক প্রোফাইল দেখি, ফার্মাকোকাইনেটিক প্রোফাইল মানে এডিএমই, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। অ্যাবজর্পশনটা নিয়ে আমরা অলরেডি বলেছি, তারপর আবার বলি অ্যাবজর্পশন। তাহলে ওরাল ডিলেড রিলিজ ফ্রম উইথ অ্যাপ্রক্সিমেট 50% বা অ্যাভেলেবিলিটি। একটা রেবিপ্রাজল ট্যাবলেট খেলে অ্যাপ্রক্সিমেট 50 to 52% ব্লাডে যাবে, বাকিটা কিন্তু যাবে না, এবং এটা অ্যাক্টিভ ফর্ম হয়ে কিন্তু আপনার ব্লাড থেকে এটা অ্যাক্টিভ ফর্মে পরিণত কিন্তু কাজ করবে। তাহলে 52% বা অ্যাভেলেবেল হবে অ্যাবজর্পশন হওয়ার পরে। প্রোটিন বাইন্ডিং 96 থেকে 97% প্রোটিন বাইন্ডিং করে,
তাহলে প্রোটিন প্লাজমা প্রোটিনের সাথে যখন এটা বাইন্ড করবে দ্যাটস এটা কিন্তু ব্লাডে অনেক সময় ধরে থাকে, বডিতে অনেক সময় ধরে কিন্তু থাকে, যেহেতু প্লাজমা প্রোটিনের সাথে প্রায় 96 থেকে 7% বাইন্ডিং করবে এবং এটা লিভারে মেটাবোলাইজড হবে, কারণ ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্ম হবে। এই ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্ম জন্য মেটাবলিজম লাগবে। তাহলে দেখেন হেপাটিক ভায়া সাইটোক্রোম P2C19 and cytochrome P3A4 includes non-enzyme routes reducing inter-individual variability. ওকে, তাহলে এটা মেটাবোলাইজ হচ্ছে কোথায়? লিভারে। এই লিভারে আপনার মেটাবোলাইজড হয়ে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়। এবং এটা যদি হাফ লাইফ দেখি তাহলে আমরা দেখব হাফ লাইফটা হচ্ছে 1 ঘন্টা, বাট prolonged pharmacological effect due to the proton pump suppression. ওকে, তাহলে এটা দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করে, যেহেতু এটা প্রোটন পাম্পকে ব্লক করে। এবং এক্সক্রিশন মেইনলি মেটাবোলাইটস ইন দ্য ইউরিন, মূলত বডিতে এটার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হওয়ার পরে, অর্থাৎ মোড অফ অ্যাকশন হওয়ার পরে বডি থেকে এটা বের হওয়ার রুট হলো ইউরিন, এক্সক্রিটরি রুট হচ্ছে কিডনি। সেজন্য বলা হচ্ছে যে মেইনলি মেটাবোলাইটস ইন ইউরিনের মধ্যে চলে যায় and no significantly adjustment needed for mild to moderate renal or hepatic impairment. যাদের কিডনি অথবা লিভারে কোনো সমস্যা আছে ওই ধরনের পেশেন্টদেরকে সাধারণত ডোজ অ্যাডজাস্টমেন্টের খুব বেশি প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে অ্যাবজর্পশন হয়, ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, মেটাবলিজম হচ্ছে লিভারে এবং এক্সক্রিশন হয়ে যাচ্ছে এটা কিন্তু কিডনি দিয়ে ইউরিনের মাধ্যমে। ওকে, যেটাকে আমরা দেখতেছি আবারও ফার্মাকের ছবির মাধ্যমে অ্যাবজর্পশন, দ্য ট্যাবলেট ইজ সোয়ালেড অ্যান্ড অ্যাবজর্ব ইন দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন দিয়ে কিন্তু এটা অ্যাবজর্পশন হবে। ওকে, মেটাবলিজম ডিস্ট্রিবিউশন হচ্ছে রাবিপ্রাজল ইন্টার্স দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড রিচেস দ্য সাইট অফ অ্যাকশন স্টোমাক প্যারাইটাল সেল। এটা আসলে ব্লাড থেকে সরাসরি চলে যায় যে স্টোমাকের প্যারাইটাল সেলে, সেখানে যে প্রোটন পাম্পের সাথে কাজ করে। ইট ইজ metabolized by the liver, mainly the cytochrome P2C19 enzyme. ওকে, এটা লিভারে মেটাবোলাইজড হয়ে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়। মেটাবোলাইটস আর এক্সক্রিটেড প্রাইমারিলি ইন দ্য ইউরিন, 90% ইউরিন দিয়ে বের হয়, 10% হলো ফিচেস দিয়ে, মল দিয়ে বের হচ্ছে 10%, 90% ইউরিন দিয়ে চলে যায়। ইলিমিনেশন হাফ লাইফ অফ রাবিপ্রাজল ইজ 1 to 2 hours। এটার ইলিমিনেশন হাফ লাইফ 1 থেকে 2 ঘন্টা, বাট প্লাজমা প্রোটিন বাইন্ডিং কিন্তু অনেক বেশি, প্রায় 96 থেকে এটা 97% প্লাজমা প্রোটিন বাইন্ডিং। ওকে, এখন এটা আমরা দেখব যে এটা অ্যাপ্রুভড, ইউএস এফডিএ অ্যাপ্রুভড থেরাপিউটিক ইউজেস অথবা ইন্ডিকেশনস, কোন কোন ইন্ডিকেশনে রাবিপ্রাজলটা আসলে প্রেসক্রিপশন করা হয় অথবা কোন কোন রোগের জন্য রাবিপ্রাজল পেশেন্টরা সেবন করবে। ফার্স্ট যে ইন্ডিকেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো এটা হচ্ছে আমরা বলবো ইরোসিভ আলসারেটিভ জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তাহলে হিলিং ইন অ্যাডাল্টস 4 to 8 weeks অ্যান্ড মেনটেনেন্স আপ টু 12 months। তাহলে আপনার যাদের ইরোসিভ অ্যাসোফ্যাগাইটিস হয়, অর্থাৎ এই যে খাদ্যনালীতে ঘা, যেটাকে আমরা বলি ইরোসিভ অ্যাসোফ্যাগাইটিস, যাদের খাদ্যনালীতে যে ঘা হয়, এই যে খাদ্যনালীটা এতে ঘা হয়, এটাকে আমরা বলি ইরোসিভ অ্যাসোফ্যাগাইটিস অথবা আলসারেটিভ জিইআরডি অথবা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স, যে খাদ্যনালী যাদের ঘা হয়ে যায় আলসারের মতো হয়, এটাকে আমরা বলি আলসারেটিভ জিইআরডি। তাহলে এই ধরনের কেসে ট্রিটমেন্ট করতে হবে 4 থেকে 8 সপ্তাহ ধরে, এবং এটা অ্যাটলিস্ট 1 বছর পর্যন্ত ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে, স্পেশালি এই ধরনের কেসে। ওকে, তাহলে এটা একটা স্পেশাল ঘটনা যে ট্রিটমেন্টটা হবে 4 থেকে 8 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহ মানে 1 মাস, 8 সপ্তাহ মানে 2 মাস, তাহলে 2 মাস ট্রিটমেন্ট কন্টিনিউ করবে। আর মেনটেন্যান্স থেরাপি হিসেবে 12 মান্থ অর্থাৎ 1 বছর ধরে ট্রিটমেন্টটা চলমান থাকবে। স্পেসিফিক্যালি যদি পেশেন্ট হয় আলসারেটিভ জিইআরডি অথবা ইরোসিভ অ্যাসোফ্যাগাইটিসের পেশেন্ট হলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা এরকম হবে। ওকে, সিমটোম্যাটিক জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজের সিমটম আছে, অর্থাৎ আর এখানে কিন্তু টক ঢেকুর উঠে। ওকে, সো এ ধরনের যখন ঘটনা ঘটবে তখন ট্রিটমেন্টটা কী হবে? সিমটোম্যাটিক জিইআরডি হলে ট্রিটমেন্ট অফ হার্টবার্ন অ্যান্ড রিফ্লাক্স ইন অ্যাডাল্টস আপ টু 4 weeks, অর্থাৎ 4 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট, 1 মাস ট্রিটমেন্ট চলবে। অ্যান্ড অ্যাডোলেসেন্ট 12 বছরের উপর যাদের, তাদের হলো 8 weeks। যদি 12 বছরের উপরে হয় তাদের ক্ষেত্রে সাধারণত 8 weeks অর্থাৎ 2 মাস ট্রিটমেন্ট চলবে। আর যদি সিমটোম্যাটিক জিইআরডি হলে অ্যাডাল্টদের জন্য অ্যাটলিস্ট মানে 4 weeks অর্থাৎ 1 মাস ট্রিটমেন্টটা চলবে। ডিউডেনাল আলসার অর্থাৎ ডিউডেনামে, স্মল ইন্টেস্টাইনের ডিউডেনামে যদি আলসার, এটাকে আমরা বলবো ডিউডেনাল আলসার।
তাহলে শর্ট টার্ম হিলিং আপ টু 4 উইকস, এখানে 1 মাসের ট্রিটমেন্ট চালাইতে হবে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে। ওকে, এইচ পাইলোরি ইরাডিকেশন। এইচ পাইলোরি হলো এটা একটা ব্যাকটেরিয়া, গাম নেগেটিভ ব্যাকটেরিয়া এইচ পাইলোরি। তাহলে এখানে কম্বাইন্ড উইথ অ্যামক্সিসিলিন ক্ল্যারিট্রোমাইসিন 2, অর্থাৎ রাবিপ্রাজল সাথে হলো অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যারিট্রোমাইসিনের একটা ট্রিপল থেরাপি। এই ট্রিপল থেরাপি দিয়ে কিন্তু এইচ পাইলোরি ইরাডিকেশন এই ট্রিটমেন্টটা করতে হয়। তার আগে টেস্ট করে দেখতে হবে যেটা আসলে রিয়েলি এইচ পাইলোরি ইনফেকশন কিনা, তাহলে ট্রিটমেন্টটা দীর্ঘমেয়াদী এভাবে হবে। হাইপার সিক্রেটরি কন্ডিশন, যাদের জোলিঞ্জার এলিশন সিনড্রোম, এটা একটা স্পেশাল আসলে ডিজিজ, যাদের আসলে খুব হ্যাভি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে আপনার স্টোমাকে, তাদের হলো জোলিঞ্জার এলিশন সিনড্রোম। ওকে, তাহলে স্টার্টিং ডোজ হবে এখানে 60 মিলিগ্রাম, 3টা ট্যাবলেট। স্টার্টিং ডোজ 60 মিলিগ্রাম অ্যাডজাস্টেড পার নিড, অর্থাৎ পেশেন্টের প্রয়োজন অনুযায়ী এখানে ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। তাহলে এই ডিসিশন মেক করবে আসলে চিকিৎসকরা। তাহলে আমরা দেখলাম যে কোন কোন ইন্ডিকেশনের র্যাবিপ্রাজলটা আসলে চিকিৎসকরা প্রেসক্রিপশন করবে, অ্যাপ্রুভ ইন্ডিকেশনগুলি কি কি, অর্থাৎ কোনো পেশেন্ট কোন রোগের জন্য র্যাবিপ্রাজলটা আসলে কিভাবে সেবন করবে সেই বিষয়টা